দেখো গোলীয় দর্পণ কি, দর্পণ কি বলা হয়েছিল? দর্পণ হচ্ছে আমরা মূলত যেটাকে আয়না বলি, আয়না বা মিরর। এবারে গোলীয় দর্পণ কেন বলা হচ্ছে সেটা কি? ধরো একটা গোলক আছে, একটা গোলক আছে, গোলক ধরো একটা সুন্দর একটা গোলক আছে। কিসের গোলক? এই গোলকটা কাঁচের হতে পারে, এই গোলকটা কাঁচের হতে পারে। অর্থাৎ যে সমস্ত পদার্থে আলোর প্রতিফলন হয় সেই সমস্ত পদার্থের কোনো একটা গোলক হতে পারে। এবার এই গোলকটাকে তুমি ভেঙে দিলে, কি করলে? ভেঙে দিলে। ভেঙে দিয়ে তুমি এর একটা অংশ নিলে। স্যার কিরকম অংশ? তুমি এটাকে এরকম ভেঙে দিয়ে তুমি এইটুকু অংশটা নিয়েছো, এইটুকু অংশটা নিয়েছো। তাহলে এই যে টুকু অংশটা, এইটুকু অংশটা হচ্ছে একটা গোলকের অংশ, একটা গোলকের অংশ। তো একে তখন বলা হবে গোলীয় দর্পণ। একে তখন কি বলা হবে? গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণটা কি বলা হলো না, যদি কোনো প্রতিফলক বা যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ হয়, যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ হয়, তাহলে তাকে আমরা কি বলবো? গোলীয় দর্পণ। এই যে দর্পণটা, এর আগে যে ছিল গোলকটা, এই যে ছিল পুরা গোলকটা, এই ছিল যে পুরা গোলকটা, তো এই গোলকটার অংশ ছিল, তাই একে আমরা কি বলবো? একে আমরা বলবো গোলীয় দর্পণ। হয়েছে? গোলীয় দর্পণের প্রকারভেদ। গোলীয় দর্পণ কয় প্রকারের হয়? আগের দিন বলা ছিল গোলীয় দর্পণের প্রকারভেদ দুই প্রকার হয়। একটা উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। কি দর্পণ? গোলীয় দর্পণ। উত্তলটা কি রকম? ধরো তোমার কাছে এরকম একটা দর্পণ দেওয়া আছে, একটা দর্পণ দেওয়া আছে। এই দর্পণের এই দিকের অংশটা হচ্ছে বন্ধ করে দেওয়া আছে। বন্ধ করে দেওয়া আছে মানে কি? এই দিকের অংশ দিয়েছে কোনো আলো প্রবেশ করতে পারবে না। তার মানে স্যার শুধুমাত্র এই যে বাইরের অংশটা, এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটি শুধুমাত্র আলো প্রবেশ করতে পারবে। তো তখন হচ্ছে এই দর্পণটাকে আমরা কি বলবো? উত্তল দর্পণ। আর অবতল কি? ধরো এরকম একটা দর্পণ আছে, এর এই যে বাইরের অংশটা হচ্ছে বাধা দেওয়া আছে, হয় রং করা আছে মানে ঘষা আছে, মানে মানে হচ্ছে বাইরের অংশ দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারবে না। সমস্ত আলো যেতে গেলে তার কাছে এই দিক দিয়ে যেতে হবে। তখন একে আমরা কি বলবো? অবতল দর্পণ। রয়েছে, একে আমরা কি বলবো? অবতল। এরকম একটা দর্পণ দিয়ে দিলে এটা উত্তল না অবতল আমি বলতে পারবো না। আমরা দেখতে পাবো যে তার কোন দিকটা আবদ্ধ আছে বা ঘষা আছে। যদি এই দিকটা ঘষা থাকে তাহলে এই দিকটা কাজ করে উত্তল, যদি এই দিকটা ঘষা থাকে তাহলে এই দিকটা কাজ করে, তখন তাকে বলা হবে অবতল। বোঝা গেল? উত্তল আর অবতল। এরপরে আমরা আগের দিন বলেছিলাম যে একটা দর্পণ উত্তল কি অবতল কি সমতল তা আমরা কিভাবে বুঝবো? একটা দর্পণ উত্তল দর্পণ না অবতল দর্পণ না সমতল দর্পণ, তা আমরা হচ্ছে কিভাবে জানতে পারবো? কি করতে হবে? আমাকে গিয়ে সেই দর্পণের সামনে দাঁড়িয়ে পড়তে হবে যাতে আমার মুখটা দেখা যায়। হয়েছে? এর ফলে কি সৃষ্টি হবে? এর ফলে স্যার দর্পণে হচ্ছে আমার ছবি দেখা যাবে, যাকে আমরা আমার প্রতিবিম্ব বলবো। এবারে দেখতে হবে যে আমার যে নিজের শরীরের সাপেক্ষে আমার যে ছবিটা আছে তার আকারের কিরকম পরিবর্তন হয়েছে। মানে আকারটা কি সেম সেম আছে, না আকারটা ছোট হয়ে গেছে, না আকারটা বড় হয়ে গেছে। যদি সেই দর্পণের সামনে গিয়ে যদি আমি দাঁড়াই, যদি আমার আকারটা বড় হয়ে যায়, অর্থাৎ যদি প্রতিবিম্ব আকারে বড় হয়, যদি প্রতিবিম্বটা বড় হয় তাহলে সেটা কি দর্পণ হবে? উত্তল দর্পণ। আর যদি প্রতিবিম্ব আকারে ছোট হয় তাহলে সেটা হবে অবতল দর্পণ।
আর যদি প্রতিবিম্ব আকারে সমান হয়, মানে আমার যা আকার প্রতিবিম্বের আকার যদি সমান হয় তাহলে সে হবে সমতল দর্পণ। বোঝা গেল? এইভাবে হচ্ছে আমরা কোন দর্পণকে স্পর্শ না করেও বুঝতে পারবো যে সে উত্তল কি অবতল কি সমতল। সামনে গিয়ে দাঁড়িয়ে যাব, প্রতিবিম্ব আকারে বড় হয়ে গেলে উত্তল, আকারে ছোট হয়ে গেলে আর আকারে সমান হলে হয়েছে। আমরা একটা চামচের যেই অংশটা খাই সেই অংশটা উত্তল না অবতল? তাহলে সেই অংশ যেটা নিজের মুখটাকে দেখার চেষ্টা করি, যদি বড় চামচ হয় তাহলে আকারে ছোট দেখাবি, আর উল্টা দিক দিয়ে আকারে কি দেখাবি? আকারে বড় দেখাবি। হয়েছে। এরপরে হচ্ছে আমরা গোলীয় দর্পণের বিভিন্ন অংশ সম্বন্ধে জানবো। একটা গোলীয় দর্পণের কতগুলা অংশ থাকে, কতগুলা অংশ থাকে একটা গোলীয় দর্পণের। গোলীয় দর্পণের কতগুলা অংশ। এটা কি দর্পণ? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের মধ্যে কি দর্পণ আর বলতে পারা যাবে না গোলীয় দর্পণের মধ্যে এটা কি দর্পণ, কারণ এর কোন দিকটা বন্ধ করা আছে সেটা তো বলা নেই। এর ভিতরটা বন্ধ না আছে বাইরেরটা বন্ধ। হয়েছে। ধরো এরকম আমি বন্ধ করে দিলাম, তাহলে এরপরে বলো এটা তাহলে কি দর্পণ? এটা তাহলে হচ্ছে অবতল দর্পণ। হয়েছে। এর নামকরণ করিয়া দাও। সেটি কোন নামকরণ করব? এম পি আর M2 করে দাও। M1 এই পয়েন্টটা করে দাও M1, এই মাঝখানের পুরো পয়েন্টটা করে দাও P, আর এই দিকের পয়েন্টটা করে দাও M। তাহলে এটা হলো একটা M1P M2, এটা কি দর্পণ? অবতল দর্পণ। গোলীয় না, তখন এখানে গোলীয় মধ্যে ভাগ করে দেব। এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে দর্পণকে এইভাবে নামকরণ করা হয়, তিনটা নামকরণ দিয়ে। এটা হলো একটা কি দর্পণ? অবতল দর্পণ। হয়েছে। এবার দেখো এই যে অবতল দর্পণের এই যে পি বিন্দুটা, এটা হচ্ছে এই অবতল দর্পণের মধ্যবিন্দু, পুরো মাঝখানের পয়েন্ট। এগুলো তো মাঝখানের পয়েন্ট না, এগুলো ধারের পয়েন্ট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই যে M1P M2 অবতল দর্পণের পিটা হচ্ছে তার মধ্যবিন্দু। তাই পি কে বলা হয় মেরু বা পোল। পি কে কি বলা হয়? এই পি কে বলা হয় মেরু, ইংলিশে কি বলে একে? পোল। তাহলে একটা গোলীয় দর্পণের মেরু বা পোল কাকে বলে? না, একটা গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে। মেরু কাকে বলা হবে? মেরু বলা হবে একটা গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে হচ্ছে আমরা বলবো মেরু বা হচ্ছে পোল। আমাদের এই চিত্রে হচ্ছে পি হচ্ছে কি? মেরু বা হচ্ছে পোল। হয়েছে। এবারে দেখো এই যে দর্পণটা, এ তো একটা এই যে পুরা ছিল গোলকটা, এই গোলকের অংশ, এই জন্য কি আমরা গোলীয় দর্পণ বলেছিলাম। এবার এই যে গোলকটা, এ তো একটা কেন্দ্র থাকবে। মনে করি এইটা হচ্ছে তার কেন্দ্র, এটা তার কি? এটা তার কেন্দ্র। কার কেন্দ্র? এই গোলকের কেন্দ্র। একে আমরা মনে করি আর দ্বারা প্রকাশ করে দাও। আর না, একে লিখে দাও সি দ্বারা। সি। তাহলে সিটা কি? না, সিটা হচ্ছে এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ ছিল সেই গোলকের কেন্দ্র হলো সি। M1P M2 গোলীয় দর্পণটা যেই গোলকের অংশ ছিল তার মধ্যবিন্দু কি? সি। তাই সি কে বলা হয় বক্রতা কেন্দ্র। সি কে সেজন্য কি বলা হয়? বক্রতা কেন্দ্র। বক্র কারণ এই যে গোলীয় দর্পণটা বাঁকা, সেটাকে বক্র বলা হয়। তাহলে বক্রতা কেন্দ্রকে কাকে বলবো? না, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। হয়েছে। এরপরে দেখো যদি আমরা এই বক্রতা কেন্দ্র
আর এই মধ্যবিন্দুকে যোগ করি, তাহলে আমরা কি পাবো? স্যার আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ। তাহলে তখন হচ্ছে আমরা এই সিপি কে বলবো বক্রতা ব্যাসার্ধ। একে আমরা কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। একে হচ্ছে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। তাহলে বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা কি হবে? সেম সংজ্ঞা, শুরু একটু ঘুরে বলবো। কি বলবো? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলবো বক্রতা ব্যাসার্ধ। এর আগেরটা কি বলেছিলাম? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। সেরকম কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলবো আমরা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। পাশের চিত্রে সিপি হলো আমার কি? বক্রতা ব্যাসার্ধ। একে আমরা প্রকাশ করি আর দ্বারা। হয়েছে। এরপরে দেখো, যদি আমরা এই ব্যাসার্ধকে হচ্ছে আমরা যদি বাড়াই, দুদিকে যদি বাড়াই এবং অসীম পর্যন্ত যদি বাড়াই, তাহলে তাকে আমরা একটা আলাদা নাম দিব। সি থেকে পি পর্যন্তের নামটা আছে বক্রতা ব্যাসার্ধ, কিন্তু যদি দুদিকে আমি বাড়িয়ে দিই, তার মানে হচ্ছে স্যার একটা রেখা পাবো, যেই রেখাটা হচ্ছে এই গোলকের, এই গোলক না, এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু উভয়কে ছেদ করে যায়। এটা হলো এমন একটা রেখা, যেই রেখাটা হচ্ছে বক্রতা কেন্দ্র এবং মেরু উভয়কে কি করে যায়? ছেদ করে যায়। হয়েছে। তো এই রেখাকে আমরা বলবো প্রধান অক্ষ। একে আমরা কি বলবো? একে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে এরকম নামকরণ করে দাও এখানে, এটাকে এক্স আর এটাকে হচ্ছে এক্স ড্যাশ। তাহলে এক্স এক্স ড্যাশ হলো প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কি না? কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু, বক্রতা কেন্দ্র এবং মেরু সংযোগকারী সরল রেখাকে, কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু এর সংযোগকারী সরল রেখাকে কি বলা হবে? প্রধান অক্ষ। পাশের চিত্রে এক্স এক্স ড্যাশ হলো প্রধান অক্ষ। এক্স এক্স ড্যাশ হলো প্রধান অক্ষ। হয়েছে। এক্স এক্স ড্যাশ কি? প্রধান অক্ষ। এরপরে দেখো, এই যদি M1 আর M2টাকে যদি আমি এরকম একটা রেখা দিয়ে যুক্ত করি, যুক্ত করার দরকার নেই, আমার মূল বিষয়টা হচ্ছে M1 থেকে M2 দূরত্বটা কত। অর্থাৎ এই গোলীয় দর্পণের যে দুটো প্রান্ত বিন্দু আছে, সেই দুটো প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত। হয়েছে। একটা গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো উন্মেষ। আমরা কি বলবো? উন্মেষ। উন্মেষ। উন্মেষ কাকে বলা হলো না? কোন গোলীয় দর্পণের দুই যে প্রান্ত বিন্দু, এই দুই প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? উন্মেষ। পাশের চিত্রে M1 এবং M2 হলো উন্মেষ। হয়েছে। M1 এবং M2 হলো উন্মেষ। তাহলে একটা গোলীয় দর্পণের কি কি থাকে? তার মেরু থাকে। মেরু কাকে বলবে? এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। আর কি থাকে? বক্রতা কেন্দ্র। কি করে বলা হবে না? এই কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কি বলা হবে? বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে কি বলা হবে? বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ। গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোগকারী সরলরেখাকে কি বলা হবে? প্রধান অক্ষ। আর উন্মেষ। গোলীয় দর্পণের দুই প্রান্ত বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলা হবে? উন্মেষ। হয়েছে। এবারে হচ্ছে গোলীয় দর্পণে আলোর কোন ধর্মটাকে ব্যবহার করা হয়। গোলীয় দর্পণে হচ্ছে আমরা আলোর কোন ধর্মটাকে ব্যবহার করি।
আর আলোর ধর্ম বলতে আলোর অনেকগুলো ধর্ম আগের দিন বলা হয়েছিল। কি কি? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিক্ষেপণ, বিচ্ছুরণ, সমবর্তন, অনেক আছে। এদের মধ্যে আমরা গোলীয় দর্পণে হচ্ছে আলোর প্রতিফলন ধর্মটাকে কাজে লাগাই। কোনটাকে কাজে লাগে গোলীয় দর্পণে? গোলীয় দর্পণে শুধুমাত্র হচ্ছে আমরা আলোর প্রতিফলন ধর্মটাকে হচ্ছে কাজে লাগে। ও ধর্মটাকে প্রতিফলন ধর্মটাকে হচ্ছে কাজে লাগে। হয়েছে। এরপরে আমরা জানবো যে একটা গোলীয় দর্পণের মধ্য দিয়ে যদি আমরা কোনো আলো পাঠাই তো সেই আলো কোন দিকে যাবে, সেই আলোর গতিপথ কি রকম হবে, সেটা হচ্ছে আমরা এরপরে জানব। একটা গোলীয় দর্পণের মধ্য দিয়ে আলো কিভাবে যাবে, তাহলে আমরা দু প্রকার দর্পণ লক্ষ্য করব। একবার উত্তল দর্পণ আর একবার হচ্ছে অবতল দর্পণ। তাহলে এদিকে এটা কি দর্পণ? কে জানে এটা কি দর্পণ? বলা যাবে সেটা কি দর্পণ? না, বলা যাবে না। এটা কি দর্পণ? বলা যাবে না। এটা বলতে পারো গোলীয় দর্পণ। এবার হয়ে গেল এটা গোলীয় দর্পণ থেকে হয়ে গেল এটা হয়ে গেল অবতল দর্পণ হয়েছে। আর এটা হয়ে গেল গোলীয় দর্পণ থেকে হচ্ছে উত্তল দর্পণ। এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। হয়েছে। এবারে এই অবতল দর্পণের এটা কি এক্ষুনি পড়ানো হয়েছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা আছে প্রধান অক্ষ। এর একটা প্রধান অক্ষ এঁকে দিই। এটা হচ্ছে প্রধান অক্ষ। মোটামুটি ঠিক একটু বাড়িয়ে দিই, মোটামুটি মাঝখান দিয়ে যাবে প্রধান অক্ষ। এবার হচ্ছে এর উপরে হচ্ছে আমরা তিন প্রকারের রশ্মি পাঠাবো। কত প্রকারের রশ্মি? তিন প্রকারের রশ্মি। কি কি? আলোক রশ্মি তিন প্রকারের হয়। আলোক রশ্মি কয় প্রকারের হয়? আলোক রশ্মি তিন প্রকারের হয়। স্যার কি কি? একটা হচ্ছে অপসারী আলোক রশ্মি। একটা কি আলোক রশ্মি? অপসারী। আর একটা আলোক রশ্মি অভিসারী। আর একটা আলোক রশ্মি সমান্তরাল। তিনটা: অপসারী আলোক রশ্মি, অভিসারী আলোক রশ্মি, আর একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। অপসারী কিরকম? একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে, মানে এরকম। এটা হচ্ছে অপসারী, যেমন টর্চ লাইটের আলো। এটা কি? অপসারী, একটা বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। অভিসারী মানে কি? ঠিক উল্টা, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এরকম। এটা হচ্ছে অভিসারী, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। আর সমান্তরাল যেরকম আঁকা হয়, এটা হচ্ছে আমার সোজা, কোনো মিলবে নি। এটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। তাহলে আলোক রশ্মি গুচ্ছ কয় প্রকারের হয়? অপসারী, একটা বিন্দু থেকে, অভিসারী, একটা বিন্দুতে এসে মিলিত হয়, সমান্তরাল কোনো মিলিত হওয়ার প্রশ্নই ওঠেনি। হয়েছে। তো আমরা উত্তল এবং অবতল এই দুই প্রকার দর্পণে এই তিন প্রকার রশ্মি ফেলে দেখব যে কি ঘটনাটি ঘটে। একবার অভিসারী, একবার অপসারী, আর একবার সমান্তরাল। হয়েছে। প্রথম হচ্ছে আমরা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ফেলে দেখব। প্রথম কি ফেলবো? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। তাহলে ধরো আমি দুটো আলোক রশ্মি গুচ্ছ নিই। এগুলো হচ্ছে আমার কি রশ্মি গুচ্ছ? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কার উপর আপতিত হয়েছে? কোন দর্পণের উপরে? তাহলে উত্তল দর্পণে দিই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। এখানে হচ্ছে উত্তল দর্পণের উপর আপতিত হয়েছে। এরপরে কি হবে? প্রতিফলন না প্রতিসরণ না ব্যতিচার না কি হবে? কিছু হবে না। প্রতিফলন হবে, কারণ
এটা কি কোন সূত্র মেনে চলে? প্রতিফলনের একটা নিয়ম মেনে চলে, এটা প্রতিফলন হয়। তাহলে প্রতিফলনের পরে এই আলোক রশ্মিগুলো কোন দিকে আসবে? এই আলোক রশ্মিগুলো হচ্ছে এই দিকে বেঁকে যাবে, এই দিকে। এই আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে এই দিকে বেঁকে যাবে, এইদিকে কি এদিকে বাঁকবে, এইদিকে কি এদিকে বাঁকবে। দিয়ে এর ক্ষেত্রে কি হবে দেখো, এ হচ্ছে এদিকে বেঁকে চলে যাবে, এরা ক্রমশ বেরিয়ে যাবে। এরা কি হবে, এরা ক্রমশ বেরিয়ে যাবে, এ ক্রমশ মিলিত হবে, এ ক্রমশ ছিটকে বেরিয়ে চলে যাবে, হয়েছে। এবারে দেখো অবতল যে দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিগুলা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে, হয়েছে তো প্রধান অক্ষ কি একটা বিন্দুতে মিলিত হয়েছে। তো এই বিন্দুটাকে হচ্ছে আমরা এফ বলবো, এফ। এই বিন্দুটাকে আমরা কি বলবো, এই বিন্দুটাকে আমরা এফ বলবো, এই বিন্দুটাকে আমরা কি বলবো, এই বিন্দুটাকে আমরা এফ বলবো। এফ মানে কি, বিন্দু, এফ মানে বিন্দু। এফ এর নাম আছে, একে আমরা বলা হয় ফোকাস, ফোকাস বিন্দু। ফোকাস এফ কে আমরা কি বলবো, ফোকাস বিন্দু। এফ কে আমরা কি বলবো, ফোকাস বিন্দু, হয়েছে। এফ কে আমরা কি বলবো, ফোকাস বিন্দু, হয়েছে। এবারে তাহলে ফোকাস বিন্দুটা কি বলা হলো, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে এসে মিলিত হয়। বোঝা গেল, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয়, এটা হচ্ছে ফোকাস বলা হচ্ছে। এই ফোকাসটা হচ্ছে আবার দুই প্রকার, মুখ্য ফোকাস আবার গৌণ ফোকাস। এবারে সেটা পরবর্তী ক্ষেত্রে আসছি কোনটা কি ফোকাস বলা হবে। স্যার এর ক্ষেত্রে কি রশ্মিগুচ্ছ মিলিত হয়নি, এ তো ক্রমশ বাইরে থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এর ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয়। কি রকম, এদেরকে আমরা পিছন দিকে বাড়াতে হবে। এই রশ্মিটা এই দিকে এসেছিল, এদের পিছন দিকে বাড়াই, তার মানে দেখো কোন দর্শক যদি এইখানটায় দাঁড়ায়, দর্শক যদি এইখানটায় দাঁড়ায়, সে কিন্তু বুঝতে পারবে না যে এই যে আলোটা এই দিক থেকে আসছে। সে কি বুঝবে, সে বুঝবে যে এই আলোকটা এই বিন্দু থেকে আসছে, কারণ সে সোজা দেখবে। এই দর্শকটা কি দেখবে, এই যে আলোটা কোত্থেকে আসছে, এই বিন্দু থেকে আসছে, হয়েছে। তো এই বিন্দুটাকে তখন বলা হবে ফোকাস। কার ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে। আবদ্ধ আছে, আবদ্ধ আছে, এদেরকে মনে হবে যেন এখান থেকে আসছে। অবতল দর্পণের ক্ষেত্রে কি এখানে মিলিত হবে, আর উত্তলের ক্ষেত্রে দর্শককে মনে হবে যেন এই বিন্দু থেকে আসছে। আসলে সে ক্ষেত্রে আসছে না, আসলে সে আসছে তো এখান থেকে, দর্শকের মনে হবে যেন এই বিন্দু থেকে আসছে। একে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বলা হবে, হয়েছে। একে কি বলা হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস, হয়েছে। তাহলে এটা হলো আমাদের ফোকাস। এবার একে আমরা বলবো মুখ্য ফোকাস, একে আমরা বলবো মুখ্য ফোকাস। তাহলে গৌণ বলে কোনো কিছু আছে নি, গৌণ ফোকাসও আছে। ফোকাস দুই প্রকারের হয়, একটা হচ্ছে মুখ্য ফোকাস আর একটা হচ্ছে গৌণ ফোকাস। স্যার মুখ্য ফোকাস তাহলে কি, যেটা বলা হলো, কি বলা হলো, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন গোলীয় দর্পণের উপর এসে আপতিত হলে ওই গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয় বা একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়। মিলিত হয় কার ক্ষেত্রে, স্যার অবতল দর্পণের ক্ষেত্রে।
কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। আর মিলিত হচ্ছে বলে কার ক্ষেত্রে মনে হয়? উত্তল দর্পণের ক্ষেত্রে। তো সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে মুখ্য ফোকাস বিন্দু। তার মানে এই যে এফ এফ না মিলিত হয়, অবতলের ক্ষেত্রে মিলিত হয় সেটাও মুখ্য ফোকাস, উত্তলের ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয় সেটাও মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস সবসময় হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত হবে। মুখ্য ফোকাসের বিন্দুটা কার উপর অবস্থিত হবে? প্রধান অক্ষের উপর। এটা হচ্ছে মূল বিষয়। মুখ্য ফোকাস কার উপর অবস্থান করে? গোলীয় দর্পণের যে প্রধান অক্ষ, এই যে রেখা, এই রেখার উপর অবস্থান করবে। বোঝা গেল? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে অবতল দর্পণের ক্ষেত্রে, বা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, ব্র্যাকেটে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো প্রধান অক্ষের উপর এই নির্দিষ্ট বিন্দুকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস বিন্দু। কি বলবো? মুখ্য ফোকাস বিন্দু। বোঝা গেল? এবার তাহলে এখান থেকে আমরা জানবো যে ফোকাস দৈর্ঘ্য, একে আমরা প্রকাশ করি ছোট হাতের এফটা, ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কি? এই যে মুখ্য ফোকাস বিন্দু আছে এখানে, আর আমার মধ্যবিন্দু বা মেরু কোথায় আছে? এইখানটায় পি। তো মুখ্য ফোকাস বিন্দু থেকে মেরুর যে দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব, মানে এফ পি সমান হচ্ছে এফ। ফোকাস দূরত্ব এফ দ্বারা, ফোকাস দূরত্ব ফোকাসটা ছোট হাতের এফ দ্বারা। বোঝা গেল? তাহলে ফোকাস দূরত্ব কি না? মুখ্য ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। এবারে আমরা জানবো গৌণ ফোকাস কি। মুখ্য ফোকাস হয়ে গেল, এবারে আমরা জানবো গৌণ ফোকাস কি। গৌণ ফোকাস, এক্ষেত্রেও আমরা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ নিব, কিন্তু একটু ভ্যারাইটি টাইপের। সেটা আবার কিরকম দেখো, এটা কি দর্পণ? গোলীয়। এটা কি দর্পণ? অবতল। এটা প্রধান। আমি কি নিব? সমান্তরাল আলোক। সমান্তরাল হলো না, হয়েছে মোটামুটি কি রশ্মি হয়েছে? সমান্তরাল রশ্মি। এবার বলতো এর যে আগের যে রশ্মিটা নিয়েছিলাম সেটাও সমান্তরাল ছিল, এর আগের ছবিতে এই রশ্মিটাও সমান্তরাল। পার্থক্যটা কি? এর আগের যে দুটো রশ্মি নিয়ে আসছিল সেক্ষেত্রে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ছিল, সেক্ষেত্রে আলোক রশ্মি গুচ্ছটা সমান্তরাল ছিল, প্লাস তারা প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল ছিল। কিন্তু এক্ষেত্রে আলোক রশ্মি সমান্তরাল আছে, কিন্তু এই আলোক রশ্মি গুচ্ছগুলা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নেই। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যেগুলি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, সেই ধরনের আলোক রশ্মি গুচ্ছ গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর কি হয়? গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর এরা প্রধান অক্ষের উপর আর মিলিত হয় না, এরা হচ্ছে একটা বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুটা কিন্তু প্রধান অক্ষের উপর নেই। বোঝা গেল? এর আগের ক্ষেত্রে কি ছিল? স্যার এইখানে যে প্রধান অক্ষ ছিল না, এই প্রধান অক্ষতে মিলিত হয়েছিল। এক্ষেত্রে কিন্তু প্রধান অক্ষের উপর মিলিত হয়নি, প্রধান অক্ষ বাদ দিয়ে অন্য একটা বিন্দুতে মিলিত হয়েছে। কিন্তু লক্ষ্য করো, এই বিন্দুটা কিন্তু এখানে কোনোদিন সম্ভব হবে না, এখানে কোনোদিন সম্ভব হবে না, বা এখানে কোনোদিন সম্ভব হবে না। এটা মুখ্য ফোকাস ছিল। তাহলে কোথায় হবে? এই মুখ্য ফোকাস বিন্দুটা যে তলে ছিল না
সেই তল বরাবর থাকবে। এই মুখ্য ফোকাস যেটা যেই তলে ছিল, ধরো এই তল কল্পনা করা হয়, তো সে হচ্ছে এই তল বরাবর থাকবে। কোন বিন্দুগুলা? গৌণ ফোকাস বিন্দুগুলা। অন্য এখানে কিংবা এখানে কিংবা এখানে কখনো থাকবে না। তাহলে গৌণ ফোকাসের ক্ষেত্রে মূল বিষয়টা কি? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যেগুলি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর কি হয়? প্রধান অক্ষের উপর মিলিত হয় না। কোথায় মিলিত হয়? একটা তলে। এই যে তলটা না, এই যে পুরো তলটা, এই তলটাকে বলা হয় ফোকাস তল। মানে মুখ্য ফোকাস যেই বিন্দুটা আছে সেই বিন্দুর তলটাকে বলে ফোকাস তল, পুরো এই প্রথম নিচ পর্যন্ত। তাহলে ফোকাস তলের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। আর এর ক্ষেত্রে কি হবে? উত্তলের ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয়, এর ক্ষেত্রে কি হবে? মিলিত হচ্ছে বলে মনে হয়। তখন আমরা সেই বিন্দুকে কি বলবো? গৌণ ফোকাস। বোঝা গেল? গৌণ ফোকাসের সংজ্ঞা কি দিবে? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যেগুলি দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, সেগুলি গোলীয় দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস তলের একটি বিন্দুতে মিলিত হয়। তো সেই বিন্দুটাকে আমরা কি বলবো? একটি বিন্দুতে মিলিত হয় বা একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। অবতলের ক্ষেত্রে মিলিত হয়, উত্তলের ক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলবো? গৌণ ফোকাস। হয়েছে? এবং এটা মনে রাখবে যে এই রশ্মিগুচ্ছকে যদি তুমি আরেকটু এদিকে সরিয়ে দাও, তাহলে গৌণ ফোকাস এখানে চলে আসতে পারে, বা এখানে চলে আসতে পারে, বা এখানে চলে আসতে পারে। কিন্তু মুখ্য ফোকাস সব সময় এইখানটা থাকবে। তার মানে একটা গোলীয় দর্পণের মুখ্য ফোকাস একটা বিন্দু, কিন্তু গৌণ ফোকাস অনেকগুলি হতে পারে। মুখ্য ফোকাস একটা, যেটাতে প্রধান অক্ষের উপর অবস্থান করে, আর গৌণ ফোকাস অনেকগুলি হতে পারে। বোঝা গেল? তো এরপরে বাকি আমরা নেক্সট ক্লাসে করব। হয়েছে?